আমরা বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন ঘটনা দুর্ঘটনা নিয়ে কথা বলছি প্রতিনিয়ত, কিন্তু একটা পরিবর্তন হয়েছে। 5 আগস্ট একটি পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ সরকার ছিল শাসন ক্ষমতায়, আওয়ামী লীগ সরকার বিদায় নিয়ে একটি নতুন বিশেষ ধরনের বিচিত্র কিসিমের সরকার গঠিত হয়েছে। এটিকে তত্ত্বাবধায়ক সরকারও বলা যায় না, আমাদের সংবিধানে যেটি ছিল সেটিও নয়। এটিকে কি বলা হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার। ইংরেজিতে কি বলে? ইন্টারিম গভর্নমেন্ট। এই যে গভর্নমেন্টটি এসছে নির্বাচন ছাড়া অসাংবিধানিক উপায়ে সংবিধান লঙ্ঘন করে এক প্রকার, এতে করে আপনি জনগণ দেশের আপনার কি কি উপকার হয়েছে আপনি কি আমাকে একটু তালিকা দিয়ে বলতে পারবেন? আমার কি উপকার হয়েছে আমি কি একটু তালিকা দিয়ে বলতে পারবো? বলতে পারবো না। তবে কিছু মানুষের উপকার হয়েছে। মোহাম্মদ ইউনূস এই যে সরকারটি গঠনের ফলে মোহাম্মদ যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন, আমরা সেটি নিয়ে একটু কথা বলবো। মোহাম্মদ ইউনূসের আসলে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের জন্য কি অবদান? নির্বাচন করেননি তিনি, নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত হননি, অথচ সরকার প্রধান হয়ে গেলেন। এটি কিসের প্রেক্ষিতে? এর মানদণ্ডটি কি? এটি কিভাবে সিলেকশন হলো? সিলেকশনটা হলো আসলে যারা ওই যে আন্দোলনটি করেছে তারাই সিলেকশনটা করেছে। তারা সিলেকশন করবার কারণটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের ক্যারিয়ারে বা তাকে ঘিরে একটা আন্তর্জাতিক পুরস্কার আছে, পৃথিবীর সবচেয়ে নামকরা পুরস্কার, সবচেয়ে মূল্যমানের পুরস্কার, নোবেল পুরস্কার। এই ছাত্র সমন্বয়করা বা অন্যান্য যারা তাদের উপদেষ্টা তাদেরকে পরামর্শ দিয়েছেন শুরু থেকেই, তারা ভেবেছেন যে মোহাম্মদ ইউনূসকে নিয়ে যদি আমরা সরকারটি গঠন করি তাহলে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই তার পক্ষে কথা বলবে এবং সারা বিশ্ব তার পক্ষে কথা বলবে, বিশ্ব জনমত গঠন করাও সহজ হবে। কিন্তু আমরা কি দেখছি? বাস্তবতা সব দল কি তার পক্ষেই কথা বলছে? তার কর্মকাণ্ড নিয়ে খুশি? এক কথায় যদি বলেন, আমরা দেখছি খুশি নয়। খুশি যদি হতোই তাহলে আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এত নেতিবাচক মাঝে মাঝেই তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছে। আবার বিশ্ব জনমত কি এসছে? বিশ্ব জনমতে আমাদের দিকে, বাংলাদেশের দিকে সবাই তাকিয়ে আছে। আপনি কি কোনো আলামত দেখছেন? গত 6 মাসে বাংলাদেশে কি কোনো বিনিয়োগ হয়েছে? হয়নি। বিদেশি অতিথিরা প্রতিনিয়ত বাংলাদেশে আসছে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবার জন্য? আসছে না। তারপরে এই যে বাংলাদেশটাকে যে মর্যাদাটা ছিল সেই মর্যাদাটা কি বেড়েছে? বাড়েনি। বাড়েনি কিভাবে? দেখুন, সারা বিশ্বের কথা আমি একটি কথা দিয়ে শেষ বলতে চাই, যে সেটি হচ্ছে যে ভারত এই সরকারটিকে কোনোভাবে সরকার মনে করছে না। দুটো উদাহরণ দেব। একটি উদাহরণ যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার জন্য একটি নোট ভার্বাল পাঠিয়েছেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু সেই নোট ভার্বালের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্বয়ং সাংবাদিকদের প্রশ্নে জবাব দিয়েছিলেন কদিন আগে। তিনি বলেছিলেন যে একটি অনির্বাচিত সরকার এইভাবে কোনো নির্বাচিত দেশের নির্বাচিত সরকারকে কোনো চিঠি দিতে পারে কিনা, এটি একটি প্রশ্ন রেখেছেন। ঠিক 2 দিন আগে ইন্ডিয়ান সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নতি হবে নির্বাচিত সরকার এলে। সেনাবাহিনীর সাথে, দুদেশের সেনাবাহিনীর সাথে সম্পর্ক অটুট আছে, ভালো আছে, কিন্তু সম্পর্কের উন্নয়ন হবে নির্বাচিত সরকার এলে। অর্থাৎ ইউনূস সরকারের সাথে কোনো সম্পর্কের উন্নতি হবার সম্ভাবনা নেই। আবার সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ যেখানে এমন স্টেটমেন্ট দিচ্ছে, সেহেতু সারা পৃথিবী কি করবে? সারা পৃথিবী খেয়াল করবে যে বাংলাদেশে একটি বিশেষ সরকার আছে। এই সরকারের অধীনে কোনো বিনিয়োগ নয়, কোনো সাহায্য নয়, কোনো সহযোগিতা নয়। এই মেসেজটা পরিষ্কার হয়ে গেল। সাহায্য সহযোগিতা যে নয়, মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফিরে সগৌরবে বলেছিলেন বাংলাদেশের মানুষকে যে
$7 বিলিয়ন ঋণ সহায়তা নিয়ে এসেছে। আজ পর্যন্ত সেই ঋণ সহায়তা বাংলাদেশে কিন্তু আসেনি, আর আসবেও না। এই সরকারকে ঋণ সহায়তা দেবে না, এমনটাই হচ্ছে এখন। বাংলাদেশকে এক প্রকার মানে চারিদিক দিয়ে ব্যর্থতার দিকে নিয়ে গেছেন। আপনার আমার দেশের জনগণের কোনো উপকার হয়নি, দেশের জনগণের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, ট্যাক্সের বোঝা বেড়ে গেছে, আইন শৃঙ্খলার মানে শান্তি নেই, মানে শান্তি শৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। কিন্তু মোহাম্মদ ইউনূস, তার বেলায় কিন্তু 16 আনা। মোহাম্মদ ইউনূস কি কি করেছেন আমি সেটি একটু বলি। এসেই নিজের পছন্দ মতো একটা উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন, এমনকি একদম একান্ত নিজের ব্যক্তিগত ক্লোজ মানুষকে উপদেষ্টা পরিষদে এনেছেন। যেমন স্বাস্থ্য উপদেষ্টা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন একজন সদস্য, যিনি মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ, এনজিও চালিয়েছেন দীর্ঘদিন, এনজিওর সাথে সংশ্লিষ্ট, তেমন একজন মানুষকে মোহাম্মদ ইউনূস পক্ষপাতিত্ব করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। দেশে স্বাস্থ্য সামলাবার লোকের কি অভাব হয়ে গেছে? হয়নি, কিন্তু মোহাম্মদ ইউনূস এখানে পক্ষপাতিত্ব করেছেন। তারপরে কি করেছেন মোহাম্মদ ইউনূস? ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদকে প্রধান উপদেষ্টা অর্থাৎ তার নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। মোহাম্মদ ইউনূস তার আপন ভ্রাতুষ্পুত্র অপূর্ব জাহাঙ্গীর উপপ্রেস সচিব হিসেবে তার প্রেস উইংয়ে নিয়োগ দিয়েছেন। তাকে 4র্থ গ্রেড, একটা ছোট্ট বাচ্চা ছেলে, তাকে জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অবশ্য হতেই পারে, কারণ বাচ্চা ছেলে, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে যদি উপদেষ্টা হতে পারে, তাহলে সচিব পদমর্যাদায় যদি নিয়োগ হতে পারে, তাহলে জয়েন্ট সেক্রেটারি নিয়োগ হতেই পারে। এটি ইউনূসের বাংলাদেশেই সম্ভব, আগের বাংলাদেশে কখনো আমরা এগুলো দেখিনি। মোহাম্মদ ইউনূস আরো কি কি সুযোগ সুবিধা নিয়েছেন বা পেয়েছেন? তিনি তার নামে যতগুলো মামলা ছিল সব একের পর এক প্রত্যাহার করে নিয়েছেন। তিনি এখন মামলা মুক্ত। এমনকি 666 কোটি টাকার কর ফাঁকির একটা মামলা ছিল, যে 666 কোটি টাকা মোহাম্মদ ইউনূসকে পরিশোধ করতে হতো সরকারকে, সেই মামলাও প্রত্যাহারের ব্যবস্থা করে নিয়েছেন। ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি নিয়েছে। এটি নিয়ে কথা আছে যে শুধুমাত্র গ্রামীণ ব্যাংকই কি কর অব্যাহতি নিয়েছে? বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, এনবিআর এর আইন অনুযায়ী, যারা মাইক্রো ক্রেডিট নিয়ে, ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে, তারা সব এনজিও কর অব্যাহতি পেয়ে থাকে। কিন্তু আজকের বাস্তবতায়, আজকের বাংলাদেশে যদি আমি বলি যে মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের উপরে কর আরোপ দিয়েই তো শুরু করতে পারতো। এই যে দীর্ঘদিন ধরে যে কর অব্যাহতি পেয়ে আসছে, তারা কি ব্যবসা করে না? ক্ষুদ্র ঋণ নিয়ে যারা কাজ করে, তারা কি প্রফিট করে না? বাংলাদেশের প্রচলিত যে ব্যাংকগুলো আছে, বাণিজ্যিক ব্যাংকগুলো, তারা যদি ট্যাক্স দিতে পারে, কর দিতে পারে, তাহলে এই যে ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে, তারা কেন দিতে পারবে না? আমি সাধুবাদ জানাতাম যে মোহাম্মদ ইউনূস দায়িত্বে এসে ক্ষুদ্র ঋণদাতা যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের কর আরোপ করলো এবং সেই সাথে যুক্ত করত যে গ্রামীণ ব্যাংককে। তাহলে কিন্তু খুশি হবার মতো কথা ছিল, দেশের স্বার্থে কাজ করবার মতো কথা ছিল। কিন্তু দেখুন, মোহাম্মদ ইউনূস নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে কর অবকাশ সুবিধা দিচ্ছে, কিন্তু আপনি সাধারণ জনগণ, আমি সাধারণ জনগণ, আপনার আমার উপর করের বোঝা চাপাচ্ছে। এই যে অতি সম্প্রতি শতাধিক পণ্যে ভ্যাট আরোপ করলো মোহাম্মদ ইউনূসের সরকার, যেটি নজিরবিহীন, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই মুহূর্তে সংসদ চলছে না, বাজেট নেই, বাজেট ছাড়া কোনো সময় আমরা অতীতে যে কর আরোপ করা, এটি কি দেখেছি? আমরা বাজেটের সময় আলাপ আলোচনা হতে দেখি গণমাধ্যমে, সাধারণ মানুষের মধ্যে, যে এবার
কোন কোন পণ্যের দাম বাড়তে পারে, কোন কোন পণ্যের দাম কমতে পারে। সেই জায়গায় দীর্ঘদিন ধরে মানে 1 মাস 1.5 মাস 2 মাস ধরে আলাপ হয়, আলোচনা হয়, সেই জায়গায় মানুষ অন্ততপক্ষে ধারণা পেতে পারে। কিন্তু কোনো ধারণা নেই, কোনো ধারণা পাওয়ার বিষয় নেই, রাতারাতি হঠাৎ করে এক অধ্যাদেশের মাধ্যমে জারি হলো যে এই পণ্যের মধ্য দিয়ে এই পণ্যের উপরে আগামীকাল থেকে ভ্যাট দিতে হবে, যেটি 5% ছিল সেটি দিতে হবে 15%। এই হচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার। তার নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে কর অব্যাহতি সুযোগ সুবিধা দিয়ে আপনি আমি সাধারণ মানুষ আপনার আমার উপর কর আরোপ করছে। এই হচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার। অর্থাৎ আমি শুরুতে যেটি বলেছিলাম যে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিল, দায়িত্ব নিয়ে কিংবা এই সরকারটি দায়িত্ব নিল, আপনার আমার কিংবা বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের কি লাভ হয়েছে, কি উপকার হয়েছে? কোনো লাভ হয়নি, কোনো উপকার হয়নি, বরঞ্চ সাধারণ মানুষের জীবন কঠিন থেকে কঠিনতর হয়েছে। আইন শৃঙ্খলায়, জীবনযাত্রার ব্যয়ে, উল্টো করের চাপে, এবং জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে সামনের দিকে। এই মুহূর্তে এ পর্যন্তই।